This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোঁটকাটা শুভজিৎ। বৃষ্টি ভেজা রবিবার, সেই বৃষ্টি ভেজা রবিবার এক প্রকার উত্তপ্ত করে দিলেন জয় গোস্বামী। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঘনিষ্ঠ বৃত্তে থাকা বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী আমাদের প্রতিনিধি সুচরিতাকে বললেন কি, যেটা বললেন সেটা কিন্তু বিস্ফোরক। তিনি বললেন শুধুমাত্র শিক্ষা, স্বাস্থ্য, চলচ্চিত্র ক্ষেত্রে থ্রেড কালচার নয়, সাহিত্য জগতেও থ্রেড কালচার ছিল। এখানেই প্রশ্নটা আমার। সেজন্যই কি 3 বছর আগে লেখা ছাপানো তিনি বন্ধ করে দিয়েছেন? সেই জন্য কি তিনি লিখেছিলেন কিন্তু একটা সময় সিদ্ধান্ত নিলেন যে লিখবো কিন্তু ছাপবো না? উত্তরে কি বললেন তিনি? উত্তরে বললেন সময় বলবে, মানে ক্রমশ প্রকাশ্য। 3 বছর আগে আমি সম্পূর্ণ মুদ্রণ জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। কেন আমাকে প্রত্যাহার করতে হলো এটা কেউ তলিয়ে দেখেছেন? আমি গতকালকেও লিখেছি। তার মানে কি কোনো রাজনৈতিক চাপ ছিল এতদিন? চাপ নয় তা নয়, কিন্তু একটা জিনিস আমি এটা স্পষ্ট করে বলতে চাই, সব কথা বলার একটা সময় আছে। শুনুন, টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে। আমার কবিতা লেখা হয়নি, আমি কবিতা লিখতে পারিনি, তাই আমি কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে আমি মুদ্রণ জগৎ থেকে সরে যাচ্ছি। আমার 2500 কবিতা আছে, আমি আরও লিখেছি। আরও যত দিন যাবে তত বোঝা যাবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্যক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল, আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ুক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। যেমন কবি বললেন যে সব কিছু সময়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই প্রকাশ পাবে, সেটাই এখন দেখার। অনেক কিছুই এখন দেখার, কিন্তু বিষয়টা হচ্ছে যেই শব্দগুলো একটু কানে লাগলো, যেই শব্দগুলোতে একটু বেশি এমফাসাইজ করতে হবে, জয় গোস্বামী তিনি কি বলছেন? বাংলা সাহিত্যের অন্যতম সেরা লেখক, অন্যতম কবি, একথা আর আমার আপনার বলার অপেক্ষা রাখে না। পাঠকরা জানেন, আমরা বিশ্বাস করি সেটা। জয়ের মতন কবি বাংলায় কমই আছেন, কিন্তু তিনি বলছেন টাইমিংটা ইজ ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে জয় গোস্বামী তিনি নিজে খুব বড় রকমের ক্রিকেট বোদ্ধা, তিনি ক্রিকেট বোঝেন। তিনি সবসময় যে কোনো এই ধরনের ইস্যুতে ক্রিকেটের টাইমিংয়ের কথা বলেন, এক্ষেত্রেও বলেছেন। সেই অন্যতম সেরা লেখক তিনি থ্রেড কালচারের প্রতিবাদ করতে পারেননি। সেটাও কি টাইমিংয়ের কারণে? মানে একটা পার্টিকুলার টাইমিংয়ে তিনি মানে বলতে পারেননি, এটা অনেকে বিশ্বাস করতে পারছেন না। গত মার্চ মাসেও তো ধর্নায় গিয়ে তিনি বলে এসেছিলেন যে তিনি যতদিন বাঁচবেন মমতার সঙ্গে থাকবেন। নাকি গতকালের ধাক্কার পর তিনি বুঝেছেন অনেকটাই জামানা পাল্টে গিয়েছে। গতকাল রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের অনুষ্ঠানে জয় গোস্বামী আমন্ত্রিত ছিলেন। তসলিমা নাসরিন তিনি নিজে তাকে আমন্ত্রণ করেছিলেন বলে তিনি জানান। তসলিমা নাসরিন তিনি বলতে উঠে মঞ্চে জয় গোস্বামীকে আমন্ত্রণ জানান। তারপর তোমার সঙ্গে আমার 1986 সাল থেকে আজ 40 বছর যোগাযোগ আছে। তসলিমা যখন কলকাতায় আসছেন এই 20 বছর পর, তখন ওসমান মল্লিক নামে এক তরুণ আমার বাড়িতে আসেন আমাকে আমন্ত্রণ জানাতে। ঠিক সেই সময়ই তসলিমাও দিল্লি থেকে একটা ফোন করেন এবং আমাকে বলেন সে অনুষ্ঠানে যেতে। অনুষ্ঠান শুরু হলো, আমি বক্তব্য শুনতে লাগলাম সকলের। সেখানে আমার নাম করা হয়নি, তবে শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা নামক অত্যন্ত শক্তিশালী কবিতার বই, সেই বইকে ব্যঙ্গ করা হয়েছে সেখানে। মানে যারা আয়োজক তাদের মধ্যে একজন
তারপর তসলিমা যখন বলতে উঠলেন, তখন বলতে উঠে প্রথমে উনি আমার নাম করে আমাকে আহ্বান করলেন। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আমি যখন উঠলাম তখন আমি প্রথমটা বুঝতে পারিনি যে এটা ধিক্কার ধ্বনি। তারপরে যখন বুঝতে পারলাম, তসলিমার মুখটা দেখলাম পাংশু হয়ে গেছে। আমি ওটা দেখে আন্দাজ করলাম যে তসলিমা এক্সপেক্ট করেনি যে এরকম কিছু ঘটবে। আমি তসলিমাকে আর একেবারেই বিব্রত করতে চাইলাম না। ওইখান থেকে নেমে এসে আমার একটু নার্ভাস লাগছিল না তা নয়, মানে অতখানি একটা বড় ধরনের অপমান তো, কিন্তু আমি বসে তসলিমার পুরো বক্তব্যটা শুনলাম। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। তসলিমা তো কালকে বলেছেন যে আমি যাদের সঙ্গে বসেছিলাম তাদের রাজনৈতিকভাবে তাদের মতের আমি সমর্থক তা নই, কিন্তু তাদের সঙ্গে বসে থাকতে আমার কোনো অসুবিধে নেই, কারণ আমি বাক স্বাধীনতার পক্ষে। পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন, একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না, আবার মতভিন্নতাও আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি না, বলছেন তসলিমা নাসরিন। কলকাতা 19 বছরের লজ্জা মেটার দিন, আরেক লজ্জার নজির। আপনার অতিথি কাউকে আপনি খেতে বললেন, কিন্তু আপনি খেতে দিলেন না, সেটা তো অতিথিকে অপমান। তসলিমাও তাই বললেন, কিন্তু রাজ্যের মন্ত্রীরা বিক্ষোভকেই সমর্থন করলেন। অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবেই। আমার লেগেছে যারা এই ধরনের সাহিত্যিক, কবি, ক্রিয়েটিভ জগৎ থেকে, তাদেরকে আমরা ধরি যে তারা যেটা অন্যায় তার প্রতিবাদ করবেন, কিন্তু আমরা খুব ডিসহার্টেন্ড হয়েছি যে 15 বছর জয় গোস্বামী যেভাবে চুপ করেছিলেন। এত অন্যায় হয়েছে, মহিলা বলুন পুরুষ বলুন, সেখানে জয় গোস্বামী কোনো প্রতিবাদ করেননি। এবং প্রবাবলি সেই জন্যেই গতকাল যখন তসলিমা নাসরিন তাকে মঞ্চে ডেকেছেন, বাংলার মানুষ কিন্তু তার প্রতিবাদ করেছে। তসলিমা নাসরিন যখন বাংলা ছেড়ে চলে গেছিলেন তখন আমাদের সরকার ছিল না, তখন বামফ্রন্ট সরকার, সিপিএমের সরকার। আবার যখন গতকাল এসেছেন দেখেছি তখনও আমাদের সরকার নয়। আমরা কোনো মন্তব্য করব না, কিন্তু কাল এই ঘটনাটি দেখেছি আমরা যে মানুষের অধিকার, বাকস্বাধীনতা ইত্যাদি নিয়ে যারা কথা বলছিলেন তাদের সভা থেকেই কবি জয় গোস্বামীকে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছে। সেটা বাকিরা ভেবে দেখবেন। জয় গোস্বামীর রাজনৈতিক মতের সাথে আমাদের রাজনৈতিক মত না মিলতে পারে, কিন্তু তার কবিতা, তার লেখনী,
সেইটাকে নিয়ে তো কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। আমার মতের বিরুদ্ধে কোনো লোককে শুধুমাত্র মবকে ব্যবহার করে আমি তাকে চুপ করিয়ে দিতে পারি, আমি তাকে থামিয়ে দিতে পারি, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। সেইটার আমরা পক্ষপাতিত্ব নই। কালকে যা হয়েছে সেটা খারাপ হয়েছে এবং সংগঠকরা সেটা আটকাতে পারেননি, চেষ্টা করছিলেন ইত্যাদি। সেটাও কলকাতার সম্মানের পক্ষে খুব একটা ভালো হলো। এটা ঠিক যে যারা এর বিরোধিতা মানে ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সম্মান দেওয়ার উচিত নয়। তাই জনতার থেকে স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে। কারণ এই যে সেকুলারিজমের নামে যারা বড় কথা বলতো বাঙালির নামে, তারা এই বাঙালি তসলিমা কি বাঙালি নন? তার পক্ষে কেন দাঁড়ায়নি? আর এই কবি সাহিত্যিকরা তখনও মনও ছিল। স্বাভাবিক আছে, মানুষের রোষ তো আছে, মানুষ সব দেখছে, তার প্রতিবাদ হয়েছে। আর এই তসলিমা নাসরিন, জয় গোস্বামী নিয়ে ভাবার সময় কি আদৌ বিজেপি নেতাদের আছে? তার কারণ তাদের ঘুম ছুটে যাওয়ার জোগাড়। দিল্লি তেলাপোকা মানে আরশোলা, ককরোচ জনতা পার্টি আর রাজ্যে তোলাবাজি, তা নিয়ে ঘরের মধ্যেই কিন্তু এক প্রকার জোর টক্কর শুরু হয়ে গিয়েছে। সরকারে আসার মাত্র 3 মাসের মধ্যে পদ্মবনেও তোলাবাজদের দাপট বাড়ছে। আমি আবার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। আমাদের কাছেও খবর আছে এবং এর জন্য আমি আমাদের পার্টির লোকেদেরকেও পুলিশে কমপ্লেন করেছি তাদের বিরুদ্ধে। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায় ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এটা সাধারণ মানুষেরও সহযোগিতা করার দরকার। তাদের কাছে আমি আবেদন করব, আপনারা সরকারি মহলে জানান, পুলিশকে জানান, কোনো ঘটনা চেপে যাবেন না, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। দিলীপ ঘোষ সাধারণ মানুষকে বলছেন যে এই সমস্ত ক্ষেত্রে ভয় পাবেন না। কিন্তু তোলাবাজদের দাপটে ঘুম ছুটে গিয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মালদার ইংরেজবাজারের বিজেপি এমএলএ অম্লান ভাদুরীর। 50,000, কোথাও 1 লাখ, কোথাও বা 1.5 লাখ। ব্যবসায়ী মহলই হোক বা অন্যান্য কোনো মহল থেকে এভাবেই তোলাবাজি শুরু করেছেন বিজেপিরই নেতাকর্মীরা, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মালদা জেলা বিজেপি নেতৃত্ব। এই নিয়ে তারা বারবার বৈঠক হচ্ছেন, একে অন্যের বিরুদ্ধে সরব হচ্ছেন। আমরা যখন খোঁজ পাচ্ছি কিছু কিছু জায়গায়, আমার বিধানসভাতে আমি খোঁজ পেয়েছিলাম, কিছু জায়গায় বিজেপির নাম করে, আমার নাম করে ব্যবসায়ীদের কাছে যাওয়া হচ্ছে, গিয়ে সেখানে একটা বড় বড় টাকার দাবি করা হচ্ছে। কোথাও মাছ দিতে হবে, কোথাও 50,000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে, এইসব। আমি যখন খোঁজ পেলাম তখন আমি ফেসবুক প্রোফাইলে জানিয়ে দিলাম ব্যবসায়ীদের এবং ব্যবসায়ী মার্চেন্টের সবাইকে আমি জানিয়ে দিয়েছি যে কেউ এরকম টাকা চেতে হলে তাকে বসিয়ে রাখবেন। মানুষ তো সবারই একটা ধারণা আছে কত কম সময়ের মধ্যে আমরা আমাদেরকে স্ট্যাবলিশ করতে পারবো। এইটা করতে গিয়ে কিন্তু রাস্তাতে কিছু কিছু বিজেপির কার্যকর্তারা, কর্মীরা নেমেছে। নজর রাখা হয়েছে, সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। তারপরেও যদি নিজেরা না শোধরায় তাহলে মণ্ডল সভাপতি, জেলা কমিটির সদস্য, এরকম একাধিক জনকে সাসপেন্ড করে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই নিয়ে দলের অন্দরেই অন্তর্কলহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তৃণমূল যদি যেখান থেকে চুরি শুরু করেছে, শেষ করেছে হয়তো যে জায়গাটায়, সেখান থেকে বিজেপি আরো 10% প্লাস করে দিয়ে স্টার্টিং করলো। বিজেপির লোকই যদি বলে তাহলে এটা কন্ট্রোলটা করবে কে? তাহলে এটা না বলে, মিডিয়াটা না বলে, বরঞ্চ এর বিরুদ্ধে ব্যবস্থা নেই। প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই তোলাবাজি বলুন বা এই ধরনের ভাইরাসে এই 2 মাসে সরকারের নেতৃত্বাধীন বিজেপিটাও ভরপুর আক্রান্ত। আবার এরই মধ্যে আবার যাদবপুরের এমএলএ, যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে নালিশ জমা পড়েছে। কিসের নালিশ? দোকান দখল করে নেওয়ার নালিশ। টালিগঞ্জের এমএলএ মানে পাপিয়া অধিকারী, তিনি আবার চিঠি পাঠিয়ে ধামুয়া গোচরণ যে রুট
সেই রুটের একজন অটোরিকশা চালককে পারমিট ছাড়াই বাঘাযতীন রানীকুটি রুটে অটো চালাতে দিতে বলেন। একটা ইনলিগাল গাড়ি, রুটের কোনো পারমিট নেই, এ নেই, হট করে সেই গাড়িটা কালকে রাত্রির দিয়ে নাকি একটা পোস্টার ফেলে গাড়িটা চালানো। আমরা শুধু খালি বলেছিলাম যে এই গাড়িটার তো কোনো কাগজপত্র নেই। আমাদের এখানে সব পারমিট এবং বৈধ গাড়ি, নন পারমিটের কোনো গাড়ি চলে না। কালকে একটা নোটিশ পড়েছে, নোটিশে লেখা আছে যে 1 মাসের জন্য রবীন সরকারের গাড়ি আপনাকে পাঠিয়েছি, লেটারটা দেখি, ওটা পাপিয়া অধিকারী লেটার প্যাড। পাপিয়াদির সাথে কথা বললাম, পাপিয়াদি প্রথম যেটা অ্যান্সারটা দিল সেটা বললো আমি এরকম অবৈধ কাজ করি না, অন্যায় কাজ করি না। সেকেন্ডবার আবার ফোন করে বলছে যে আপনি এক কাজ করুন, 1 মাস গাড়িটাকে চলতে 27 তারিখ গাড়িটা পারমিট হয়ে যাবে। আমি বললাম দেখুন আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমি কোনো এর বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি না। তাকে একটা নিজের লেটার প্যাডে লিখে দিয়েছে যে এনাকে 1 মাস অটো চালাতে দেওয়া হোক, এনার যখন পারমিট চলে আসবে আপনাদেরকে সার্টিফিকেট কপিটা দিয়ে দেবে। সে যখন এখানে জমা দিতে আসে তখন বলে, অশ্লীল ভাষা প্রয়োগ করে বলে, পাপিয়া অধিকারী কে, চল ফাট এখান থেকে। এই কথাটা কি এমএলএ কে বলতে পারে? ওখানে তৃণমূল সিপিএম সিন্ডিকেট করে আবার সেই পুনরায় চালু করছিল। বুঝলেন পরিস্থিতি? বিধায়কের কথা রাখতে রাজি হয়নি সিটিউ ইউনিয়নের অটোরিকশা চালকরা, আর তারপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিডিয়াকেও সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন আমার সহকর্মীকে কিভাবে সেখানে ধাক্কা দেওয়া হয়। দুপক্ষই দাবি করছে তারা নাকি আক্রান্ত, দুপক্ষই কিন্তু দাবি করছে, মাথায় রাখতে হবে। শুনুন। কেন হুট করে 10-12টার উপরে বাইক এসছে, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, হুট করে বলছে লাইন বন্ধ, অটো চালাতে দেবে না, তো দাঁড়িয়ে আছি। এবার ওখানে ছিল একজন বয়স্ক লোক, তাকে ধরে মারছিল, আর সাইডে আমিও ছিলাম, আমাদের সব ড্রাইভার যারা আছে তারাও ছিল, তাদেরকে ধরে টানাটানি মানে হেঁচে করে একেও মার, সব এটা সব এক আছে মারা শুরু করে আমাকে অটোর পেছনে ফেলে মেরেছে। আমাদের এক স্টাফকে ফেলে মারছিল, আমি সামনে দেখলাম যে ও অসুস্থ, মারার না, এই করতে গিয়ে ধরতে গেছি, আমাকেও এরকম, আমাকেও এই মারধর। তারা তো অবভিয়াসলি এখন যে পার্টি চলছে সেই পার্টিরই। এই সিটু, সিপিএম এর সিটু, সিআইটিইউ আর তৃণমূলের, ওরা এতদিন ধরে নিজেরা অটো ইউনিয়ন থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে। তৃণমূলের ডিজে সংস্কৃতি ফেরানো যাবে না, কর্মীদের এই বার্তা, বলা ভালো সতর্ক বার্তা বিজেপি রাজ্য সভাপতির। যারা আমাদের কর্মীদের হুমকি দিয়েছিল তারাই আজকে গেরুয়া পতাকা নিয়ে নেমে পড়েছে। জামার পরিবর্তন নয়, জামার ভিতরের মানুষটাকে পরিবর্তনের জন্য মানুষ ভোট দিয়েছেন। কর্মীদের এই বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমি সেদিন যাচ্ছিলাম, দেখলাম ওটা ডিজে বাজছে এক জায়গায়, বিজেপিরই কর্মীরা। তাহলে কি হলো রে ভাই? যে ডিজের উদ্গাতা যিনি ডিজে বাজাবেন বলেছিলেন, তিনি তখন বিদেশে গিয়ে ডিজে বাজাতে চাইছেন। তিনি এখন নিজের বাড়ির গৃহকোণে তিনি একদম করুণ সুরে বাঁশি বাজাচ্ছেন। বিসমিল্লাহ খানের সেতারটা বাজাতে পারেন, ছানাইটা বাজাতে পারেননি, কিন্তু হরিপ্রসাদ 84 আর বাঁশি হয়তো ঘরের কোণে বসে শুনছেন। রবীন্দ্রনাথও চমকে উঠেছিলেন। 4 তারিখ বেলা 12টা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে। আমি দেখলাম যারা আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে, যারা তাদের ফোনে অকথ্য গালিগালাজ করছে, চরিত্র হনন করছে এক একজন বিজেপি প্রার্থীর, আজকে তারাই দেখলাম বিকেলবেলায় নেমে পড়লো গেরুয়া পতাকা হাতে নিয়ে। মানুষ ভাবছে কোন পরিবর্তন, আমরা কোন পথে চলেছি। সুতরাং পরিবর্তনটা হয়েছে জামার পরিবর্তন নয়, জামার ভেতরের মানুষটাকে পরিবর্তন করবার জন্য পশ্চিমবঙ্গের মানুষ এবার ভোট দিয়েছেন।